আসসালামু আলাইকুম, আমন্ত্রণ সবাইকে চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজনে সাথে রয়েছে আমি তাসফিন আশরাফ। আর সংবাদের শুরুতেই জানাচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। প্রায় 2 মাস পর দেশে করোনায় মৃত্যু 80 জনে নামলো। রাজধানীতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র চলছে বললেন কাদের। জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য শিষ্টাচার বহির্ভূত মন্তব্য ফখরুলের। কাবুল বিমানবন্দরে আত্মঘাতী হামলায় মৃতের সংখ্যা বেড়ে 175, আবারও হামলার আশঙ্কা যুক্তরাষ্ট্রে। এবং 2022-এর বিশ্বকাপ ফুটবল ঘিরে নতুন রূপে কাতার। তপ্ত মরুভূমিতে ফুলের শোভায় নৈসর্গিক সৌন্দর্যের আয়োজন। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ থাকছে। করোনায় 5 মাস পর বন্ধ থাকার পর চিড়িয়াখানা খোলার খবর। আনোয়ার শীট দামে কম, টিকে অনেক বেশি। আনোয়ার শীট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। দেশে করোনায় শনিবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় 80 জনের মৃত্যু হয়েছে। প্রায় 2 মাস পর একদিনে এটি সবচেয়ে কম মৃত্যু। কমেছে শনাক্তের সংখ্যাও, তবে শনাক্তের হার কিছুটা বেড়ে 13.67% দাঁড়িয়েছে। জেলাগুলোতে উপসর্গে মৃত্যু বেড়েই চলেছে। মিথিলা নাসরিনের রিপোর্ট। 26 জুন দেশে করোনায় 24 ঘন্টার মৃত্যু ছিল 77। 2 মাস পর শনিবার মৃত্যু 100-র নিচে নেমে 80। এ নিয়ে মোট মৃত্যু 25,926 জনে দাঁড়িয়েছে। শনাক্ত রোগীর সংখ্যা গত দিনের চেয়ে কমে হয়েছে 3,436। মোট শনাক্ত 14,89,589 জন। তবে শনাক্তের হার কিছুটা বেড়ে হয়েছে 13.67%। একদিনে মৃত্যুর তালিকায় শীর্ষে ঢাকা বিভাগ, এরপর রয়েছে চট্টগ্রাম, খুলনা ও সিলেট বিভাগ। সংক্রমণ কমায় হাসপাতালগুলোতে অর্ধেকের বেশি শয্যা খালি থাকছে। অনেক হাসপাতালে করোনা শয্যা কমিয়ে বাড়ানো হচ্ছে সাধারণ শয্যা। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। দেশে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। নির্মাণাধীন বিভিন্ন ভবনের পাশাপাশি রাস্তার পাশে জমে থাকা পানিতে জন্ম নিচ্ছে এডিস মশা। মশক নিধনে আবাসিক এলাকায় সিটি কর্পোরেশনের অভিযান চললেও অনেক জায়গায় থাকে তাদের তদারকের বাইরে। সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উত্তর সিটি মেয়র। আফরোজা হাসের রিপোর্ট। করোনা মহামারীর মধ্যে জুলাই মাস থেকে ডেঙ্গুর প্রকোপ জনমনে উদ্বেগ বাড়াচ্ছে। 2 মাসের কম সময়ে ডেঙ্গুতে 40 জনের মৃত্যু দেখেছে দেশ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে চলতি বছর প্রায় 9,500 ডেঙ্গু আক্রান্তের মধ্যে হাসপাতালে ভর্তি আছেন 1,000-এর বেশি। এমন পরিস্থিতিতে আবাসিক কিংবা নির্মাণাধীন ভবনে মশক নিধনে জোর তৎপরতা চালাচ্ছে সিটি কর্পোরেশন। শনিবারও অভিযান চালিয়ে মিরপুর 10 নম্বর এলাকায় বিআরটিএ ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় মামলা করে উত্তর সিটি কর্পোরেশন। এত ধরনের যে মশা, এত ধরনের যে লার্ভা, এত বেশি যে পিউপাইট, অবিশ্বাসযোগ্য। এখানে অবশ্যই আইনের ব্যবস্থা নিতেই হবে। তবে উপেক্ষিত থাকছে রাস্তার পাশে ড্রেন সহ নালাগুলো। রাজধানীর ব্যস্ততম এলাকা বিমানবন্দরের পাশেই নির্মাণাধীন যাত্রী ছাউনির খালে জন্ম নিচ্ছে হাজার হাজার মশা। এটা পরিষ্কার পরিচ্ছন্নতা না করার জন্য ডেঙ্গু মশা বাড়তেছে। এই কারণে সিটি কর্পোরেশনের লোক কোনো উদ্যোগী নেয় না। এখানকার যে লোকাল কমিশনার আছে, কমিশনারের তৎপর হওয়া উচিত। বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন ঢাকা উত্তর সিটির মেয়র। বিভিন্ন জায়গায় মশক কর্মী যেরকম যাচ্ছে না, সেই তথ্য যেরকম পাচ্ছি, আবার কোনো কোনো এলাকায় মশক কর্মী দিনে আবার 5 বার করেও যাচ্ছে। একটি ওয়ার্ডকে 10টি অঞ্চলে ভাগ করে কোথায় কোথায় তারা যাবে, কোন দিন তারা যাবে, ওটারও কিন্তু একটা মাস্টার প্ল্যান আমরা করছি। পর্যায়ক্রমে এই অ্যাপসের মাধ্যমে আমরা তাদের জবাবদিহিতাকে আরো বেশি করতে পারবো। চলমান কোনো প্রকল্প কিংবা নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া গেলে জরিমানার পাশাপাশি আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন মেয়র আতিকুল ইসলাম। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে যেভাবে হত্যা করা হয়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকেও সেভাবে হত্যার ষড়যন্ত্র চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র ও বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে সেমিনারে তিনি এই কথা বলেন। আলোচকরা বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র হয়েছিল, এর বিপরীতে বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে বিশ্ব দরবারে গৌরবের আসনে নিয়ে গেছেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জিয়াউর রহমান জড়িত ছিলেন বলে দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। হাজারো মানুষ জানাজা পড়লেই কেউ নির্দোষ হয়ে যায় না বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। এখনো দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্রের ছক আঁকা হচ্ছে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে। দেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে গোলা পানিতে কেউ কেউ মাস শিকার করতে চায়। এই সাম্প্রদায়িক রাজনীতি পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি। জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে রুচিহীন ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমানের সমাধি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার শামিল। তিনি বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাওয়ায় এ ধরনের বক্তব্য দিচ্ছে। নির্বাচন থেকে সরিয়ে রাখতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাগুলো সরকার আবারও সচল করছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। কাল তিনি যে সমস্ত মন্তব্যগুলো করেছেন, উক্তিগুলো করেছেন, এটা কোনো রুচিবান মানুষ করতে পারে বলে আমি মনে করি না। কারণ এই ধরনের এটা আপনার মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। তো আপনার দাফন হয়েছে, আপনার লক্ষ লক্ষ লোক সেই জানাজায় শরিক হয়েছে। এরশাদ সাহেব তিনি নিজে তার বডি ক্যারি করেছেন। ইট ইজ এ ওপেন ক্লিয়ার, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার, লাইক মানে এর চেয়ে বড় সত্য আর কিছু হতে পারে না। সেইখানে এই ধরনের ইস্যুগুলোকে একভাবে তুলে নিয়ে আসা, তারা যে কতটা রাজনীতি শূন্য হয়ে গেছেন, দেউলিয়া হয়ে গেছেন রাজনীতিতে, এটাই তার প্রমাণ। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর খুনিদের সাথে ক্ষমতা ভাগাভাগি করতে জাসদ নেতা কর্নেল তাহের এবং হাসানুল হক ইনু রেডিও সেন্টারে গিয়েছিলেন। গোপালগঞ্জ জেলা সমিতির জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে খন্দকার মোশতাক এবং জিয়াউর রহমান জড়িত ছিল বলেই তারা নিজেদের বাঁচাতে ইনডেমনিটি আইন করে। শেখ সেলিম বলেন, সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্রে হাসানুল হক ইনু সহ জাসদ নেতারা জড়িত ছিল। যেদিন বঙ্গবন্ধুকে মারে সেই দিন ওই কর্নেল তাহের গণবাহিনী প্রধান আর ইনু আপনার ওই রেডিও স্টেশনে যায়। এই বাংলাদেশ এরা মিনি পাকিস্তান বানাতে চাইছিল। এর ইন্ধন জ্বলছিল আপনার জাসদের একটা অংশ, জাসদ গণবাহিনী, তারপর কর্নেল তাহেরের আপনার বিপ্লবী সৈনিক সংস্থা, যেটা 7ই নভেম্বরে আপনার সেনাবাহিনীতে প্রায় 100 জন অফিসারকে মারলো এবং জিয়ার সাথে হাত মিলিয়ে তারা ক্ষমতা ভাগাভাগি করতে গেছিল। এরা এর সাথে মোশতাকের সাথেও ভাগ মিলিয়ে ক্ষমতাতে, তাদের উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুকে শেষ করতে। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যেতে হলে কারাগারে গিয়ে নতুন করে আবেদন করতে হবে। রাজধানীর স্থানীয় একটি হোটেলে ল রিপোর্টার্স ফোরাম এবং MRDI এর যৌথ আয়োজনে সাংবাদিকদের এক কর্মশালায় তিনি এই কথা জানান। আইনমন্ত্রী বলেন, ফৌজদারি কার্যবিধির 401 ধারা অনুযায়ী সরকারের অনুমতি সাপেক্ষে খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সুযোগ রয়েছে। তবে এজন্য তাকে আবারও জেলে গিয়ে নতুন করে আবেদন করতে হবে। কেননা যে আবেদনের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে, তাতে তার বিদেশ যাওয়ার সুযোগ নেই। কর্মশালায় আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান এবং হাইকোর্ট বিভাগের বিচারপতি M ইনায়েতুর রহিম উপস্থিত ছিলেন। ওনাদের কি করতে হবে তাহলে, আই এম নট দ্যাট লয়ার, বাট কি করতে হবে সাধারণত যে আবার অ্যাপ্লিকেশন করতে হবে। আবার অ্যাপ্লিকেশন করতে হলে এই অ্যাপ্লিকেশন বাতিল করে ওনাকে জেলখানায় গিয়ে আবার অ্যাপ্লিকেশন করতে হবে। তো দ্যাট হ্যাজ নট বিন ডান। তো সেই ক্ষেত্রে আমি বলছি যে তখন অনেক বিতর্ক হয়েছে যে আমি এটা করেছি এই পারি।
ওনাকে বিদেশ যাওয়ার ক্ষমতা 401-এ, কিন্তু দেওয়া যেতে পারে, আমি অস্বীকার করবো না, বিকজ ওখানে বলা নাই বিদেশ যাওয়া ছাড়া, কিন্তু এটা বলা আছে শর্ত সাপেক্ষে। আমি যদি শর্ত দিয়ে দেই বিদেশ যেতে পারবে না, এবং সেটা যদি মানা হয় তাহলে বিদেশ যেতে পারবে না। আফগানিস্তানের কাবুল বিমানবন্দর এলাকায় আইএসের আত্মঘাতী বোমা হামলা ও গুলিবর্ষণে নিহতের সংখ্যা বেড়ে 175 জনে দাঁড়িয়েছে। কাবুলে আরও জঙ্গি হামলার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তানের পূর্বাঞ্চলে আইএসের ঘাঁটিতে মার্কিন ড্রোন হামলায় আইএসের এক পরিকল্পনাকারীকে হত্যার দাবি করেছে যুক্তরাষ্ট্র। ড্রোন হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছে পেন্টাগন। বিস্তারিত ইফতেখার উদ্দিনের রিপোর্টে। বৃহস্পতিবার আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটের খোরাসান শাখা আইএসকে এর বোমা হামলা পরবর্তী পরিস্থিতি নিয়ে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে জাতীয় নিরাপত্তা কর্মকর্তা, সেনা ও কূটনৈতিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট। কাবুলে আইএসকে এর আরও হামলার হুমকি সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে সতর্ক করে দিয়েছেন তার উপদেষ্টারা। দেশটি থেকে লোক সরিয়ে আনা আগামী কয়েকটি দিনে বেশি বিপজ্জনক হবে বলেও জানিয়েছেন তারা। নিজেদের নাগরিকদের কাবুল বিমানবন্দর এলাকা থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তানে আরও ড্রোন হামলা চালানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের রয়েছে বলে জানিয়েছেন পেন্টাগনের মুখপাত্র জন কির্বি। সংবাদ সম্মেলনে কির্বি জানান, যে কোনো ধরনের অপারেশন পরিচালনায় মার্কিন সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ারও হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে দেশ ছাড়ার অপেক্ষায় রয়েছে হাজারো মানুষ। গত 2 সপ্তাহে 1,10,000-এরও বেশি মানুষকে আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। ব্রাহ্মণবাড়িয়ায় বালু বোঝাই ট্রলারের ধাক্কায় শতাধিক যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার কাজ চলছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে 22 জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনার কারণ তদন্তে 3 সদস্যের কমিটি করা হয়েছে। শুক্রবার রাতে চালক সহ 3 জন ও শনিবার আরও 2 জনকে আটক করেছে পুলিশ। ট্রলার ডুবির ঘটনায় জেলার বিজয়নগর থানায় মামলা করা হয়েছে। মঞ্জুরুল আলমের পাঠানো তথ্য এবং ভিডিও চিত্রে রিপোর্ট করছেন সাদিয়া ওমর। শুক্রবার সন্ধ্যার দিকে বিজয়নগরের চম্পকনগর থেকে শতাধিক যাত্রী নিয়ে একটি নৌকা ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের উদ্দেশ্যে রওনা হয়। উপজেলার পাউন ইউনিয়নের লইশকা বিলে নৌকাটি পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে যাত্রীবাহী নৌকা ডুবে যায়। রাতেই বিজয়নগর উপজেলার চর ইসলামপুর থেকে চালকসহ 3 জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন ট্রলারের চালক জামির মিয়া ও তার 2 সহযোগী খোকন ও রাসেল। শনিবার ট্রলার মালিক ও মালিক সমিতির এক সদস্যকে আটক করা হয়। মুমূর্ষু অবস্থায় অনেককেই হাসপাতালে ভর্তি করা হয়। নৌকাডুবির ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে 20,000 টাকা করে দেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাদিয়া ওমর, চ্যানেল আই। বিভিন্ন শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে সনদ জাল করার চক্রের সন্দেহভাজন 7 সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শিক্ষা বোর্ডেরই কর্মকর্তা কর্মচারীদের সহায়তায় জাল সনদ তৈরি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে চক্রটি। সনদ জালিয়াতির কারণে ছাত্রত্ব বাতিল হওয়ায় হুমকিতে পড়েছেন অনেক শিক্ষার্থী। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। বিভিন্ন শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের আর্কাইভে গিয়ে প্রকৃত শিক্ষার্থীর তথ্য পরিবর্তন করে অকৃতকার্য শিক্ষার্থীর নামে সনদ তৈরি করে আসছে জালিয়াত চক্র। এক একটি জাল সনদ তৈরিতে 3 থেকে 5 লক্ষ করে টাকা নেয় তারা। সনদ জালিয়াতির কারণে হুমকিতে পড়েছে অনেক শিক্ষার্থীর শিক্ষা জীবন। বিশেষ অভিযানে জালিয়াত চক্রের কয়েকজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। উচ্চ মাধ্যমিকে ভর্তির পর রেজিস্ট্রেশন করতে গিয়ে বিপাকে পড়েন শিক্ষার্থী নূর তাবাসসুম। শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে তার রোল এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সনদ আসে নূর রিমতি নামে আরেকজনের নাম। ওয়েবসাইটে দেখলাম যে আমার মেয়ের সবই সার্টিফিকেট সবই মানে নাম চেঞ্জ হয়ে গেছে। গোয়েন্দা পুলিশ জানিয়েছে সিবিএ নেতা সহ শিক্ষা বোর্ডের কিছু কর্মকর্তা কর্মচারী এই প্রতারণার সাথে জড়িত। তার রেজিস্ট্রেশন নম্বর, রোল নাম্বার ঠিক আছে, তার মোবাইলে যেহেতু মেসেজ এসেছে, মোবাইলটা তো কিন্তু মোবাইল নাম্বারও ঠিক আছে, কিন্তু যে মূল ছাত্রী অবাককাণ্ড যে নূর তাবাসসুম সুলতানা, সে 10 বছর পড়ালেখা করে তার কোনো ছাত্রত্ব এখন বোর্ডের কোথাও নাই। এখানে মূল প্রতারক হলো মোস্তফা কামাল, হলো এখানে মিডিয়া। উচ্চপদস্থ কারা জড়িত আছে সেটাও আমরা পরবর্তীতে খতিয়ে দেখব। প্রতারণার আরেক ক্ষেত্র সংঘবদ্ধ গাড়ি ছিনতাই।
নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গাড়ির ছিনতাই চক্রের মূল সমন্বয়কারী সহ 3 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। চোরাই চক্রটি গাড়ির রং ও নম্বর পরিবর্তন করে কম দামে বিক্রি করে। রাজধানীর ধোলাইপাড়ের কিছু ওয়ার্কশপেও গাড়ির যন্ত্রাংশ বিক্রি করে দেয় চক্রটি। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। তপ্ত মরুভূমির দেশ কাতার ফুলের সৌন্দর্যে সেজে উঠেছে। 2022-এর ফুটবল বিশ্বকাপ সামনে রেখে কাতারের নিঃসর্গ নতুন করে সাজানোর দায়িত্ব নিয়েছে বড় বড় কৃষি শিল্প প্রতিষ্ঠান। পৃথিবীর সেরা দৃষ্টান্তগুলোর সঙ্গে তাল মিলিয়ে চলছে তাদের বিশাল আয়োজন। আরো জানাচ্ছেন শাইখ সিরাজ। কাতারের রাস্তা, বড় ভবনের সামনে কিংবা মরু প্রান্তরের কোথাও কোথাও এখন এমন অসাধারণ নৈসর্গিক সৌন্দর্যের হাতছানি। তপ্ত রোদেও টিকে থাকছে এসব তাজা ফুলের সমারোহ। কোথাও কোথাও দেয়াল জুড়ে উঠে গেছে ভার্টিক্যাল গার্ডেন। পুরো দেশকে এভাবে শোভিত করার বড় দায়িত্বটি পালন করছে কাতারের অন্যতম বৃহৎ কৃষি শিল্প প্রতিষ্ঠান আল সুলাইতিন এগ্রিকালচার ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। সালার আলী এলাকায় 3.5 হেক্টর জায়গায় তাদের বিশাল নার্সারি শেডের নিচে রীতিমতো এক স্বর্গীয় আয়োজন। লাখ লাখ ফুটন্ত ফুলের সমারোহ, বেশিরভাগই পট ফ্লাওয়ার। আমরা এখন বেশি গুরুত্ব দিচ্ছি প্লান্ট অ্যান্ড পটের দিকে। পৃথিবীর বিভিন্ন প্রসিদ্ধ ফুলের গাছ সহ ফুল আমাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক আইটেম। পৃথিবীর সেরা কৃষি কোম্পানিগুলো তাদের জন্য মরুভূমি উপযোগী ফুলের জাত উন্নয়ন করছে। আমরা এখানে এখন প্লান্ট অ্যান্ড পটের পাশাপাশি ল্যান্ডস্কেপ ডিজাইনে অনেক বেশি জোর দিয়েছি। এখানে এমন কিছু ফুল ও জাত আমরা এনেছি যা গোটা মধ্যপ্রাচ্যেও নেই। সাইকের মূল স্বপ্নদ্রষ্টা বলছেন, খাদ্য নিরাপত্তায় কিছুটা স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য নিয়েও তাদের পরিকল্পনা অনেক বড়। আপনি তো জানেন, কৃষি ফসল কিংবা মানুষের প্রয়োজনীয় ফুল ও প্রাকৃতিক উপকরণের চাহিদা ব্যাপক বাড়ছে। কয়েক বছর আগে আমরা যেখানে ভাবছিলাম সেখান থেকে উদ্যোগ ও বাণিজ্যের চেহারা পুরোপুরি বদলে গেছে। আমরা ঠিক সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি। সবচেয়ে আশার কথা হলো পৃথিবীর বিখ্যাত কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগে আমরা এদেশের নিসর্গ উন্নয়নে কাজ করতে পারছি। দোহা শহরের যত ফুলেল সৌন্দর্যের আয়োজন দেখবেন সবই আমাদের কাজ। আরবরা এমনিতেই সৌন্দর্যের পূজারী। তার উপর 2022-এ এই কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল। সব কিছু মিলিয়ে নবরূপে সেজে উঠছে এই কাতার। কোন অবস্থাতেই ফুলের উৎপাদন খাদ্যের উৎপাদনের চাইতে পিছিয়ে নেই। সুলাইথের মতো কোম্পানিগুলো বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে নগরকে সাজানোর জন্য নতুন রূপে আয়োজন করছে এই বিশাল ফুল বাণিজ্যের প্রস্তুতি। কাতারের সুলাইতিন এগ্রিকালচার কমপ্লেক্স থেকে শাইখ সিরাজ, চ্যানেল। এবারে আই স্পোর্টস। খেলাধুলার আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন আদিল আহমেদ শান। যাচ্ছি তার কাছে। শান। তাসফিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, স্বাগত জানাচ্ছি আই স্পোর্টসে। আয়োজনের শুরুতেই থাকছে বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20 সিরিজ প্রসঙ্গ। দ্বিতীয় দিনের মতো মিরপুরে অনুশীলন হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট দলের। হোটেল কোয়ারেন্টাইন শেষ করে অনুশীলনে যোগ দিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। কিউইদের বিপক্ষে আসন্ন সিরিজে ওপেনিং জুটি নিয়ে চিন্তিত নন বলে জানিয়েছেন বাংলাদেশের ব্যাটিং কোচ অ্যাশওয়াল প্রিন্স। আসছে টি-20 বিশ্বকাপের আগেই ওপেনিং জুটির সমস্যার সমাধান হবে বলে বিশ্বাস তার। রিপোর্ট করছেন আরিফ চৌধুরী। যুক্তরাষ্ট্র থেকে ফিরে বাধ্যতামূলকভাবে 3 দিন কাটাতে হয়েছে হোটেলে। শনিবার মাঠে আসলেন সাকিব আল হাসান, যোগ দিলেন টিম টাইগার্সের অনুশীলনে। গত সিরিজটায় সেরা পারফরম্যান্স সাকিব আল হাসান। তার কাছে এই সিরিজেও প্রত্যাশা স্বাভাবিক কারণেই সবার চেয়ে বেশি। তামিম ইকবাল না থাকায় টাইগারদের ওপেনিং জুটিটা নড়বড়ে। আগের সিরিজে সৌম্য নাইমের জুটি প্রত্যাশা মেটাতে ব্যর্থ। শেষ ম্যাচে পরিবর্তন, নাইমের সাথে মেহেদির জুটিতে আসে সর্বোচ্চ 42 রান। এ সিরিজে পাওয়া যাবে লিটন দাসের সার্ভিস। লিটন কি পারবেন সমস্যার সমাধান হতে? ব্যাটিং কোচ অ্যাশওয়াল প্রিন্স অবশ্য একেবারেই চিন্তিত নন, বরং আস্থা রাখছেন এদের উপরই। ব্যক্তিগতভাবে ওপেনিং জুটি নিয়ে আমি অতটা চিন্তিত নই। হয়তো বড় রান আসছে না, তবে আমাদের একাধিক বিকল্পও হাতে আছে। অন্তত ঘুরিয়ে ফিরিয়ে দেখা যাবে। লিটন দাস ফেরায় আরেকটি সুযোগ বাড়ছে। আশা করছি টি-20 ওয়ার্ল্ড কাপের আগে সবকিছু স্থায়ী হয়ে যাবে। আগের সিরিজে ছিলেন না ব্যাটিং ভরসা মুশফিকুর রহিমও। এ সিরিজে পাওয়া যাবে তাকে।
ব্যাটিং অর্ডার নিয়ে চিন্তা আরেকটু কমে আসছে কোচের। আগের সিরিজটাই ব্যক্তিগত বড় ইনিংস দেখা হয়নি, সুযোগও কম ছিল। তবে এ সিরিজে মুশফিক ফেরায় মিডল অর্ডারে আরেকটু আস্থা বাড়ছে। আশা করছি ভালো কিছু দেখব। বাংলাদেশ দল দুপুরের পরে অনুশীলনে নামলেও এদিন সকালে প্র্যাকটিস করেছে নিউজিল্যান্ড। আরিফ চৌধুরী, চ্যানেল আই, ঢাকা। ক্রিকেটের আরও খবর। তৃতীয় টেস্টে ভারতকে ইনিংস ও ৭৬ রানে হারিয়ে ৫ ম্যাচের সিরিজে ১-১ সমতা এনেছে হোস্ট ইংল্যান্ড। প্রথম ইনিংসে ৩৫৪ রানে পিছিয়ে পড়া ভারতের দ্বিতীয় ইনিংস ২৭৮ রানে শেষ হলে ৩.৫ দিনেই জয় পায় ইংলিশরা। ভারতের প্রথম ইনিংসে ৭৮ রানের জবাবে ইংল্যান্ড ৪৩২ রান তোলে। হেডিংলিতে দ্বিতীয় ইনিংসে রোহিত শর্মার ৪৯ এবং পূজারা কোহলির ৯৯ রানের পার্টনারশিপে ২ উইকেটে ২১৫ রান তুলে তৃতীয় দিন শেষ করে ভারত। চতুর্থ দিনের প্রথম সেশনেই ইংলিশ পেসারদের দাপটে ৬৩ রানে শেষ ৮ উইকেট হারালে ভারতের ইনিংস পরাজয় নিশ্চিত হয়। ইংলিশ পেসার ওলি রবিনসন ৫ এবং এভারটন নেন ৩ উইকেট। ওভালে চতুর্থ টেস্ট শুরু হবে বৃহস্পতিবার। এবারে ফুটবল। ট্রাই নেশনস কাপ ফুটবল খেলতে এখন কিরগিজস্তানে বাংলাদেশ ফুটবল দল। দীর্ঘ ভ্রমণ শেষে শনিবার বাংলাদেশ সময় দুপুর ১:১০ মানাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছায় জেমিডের শিষ্যরা। সাফ ফুটবলকে সামনে রেখে ৩ জাতির প্রীতি টুর্নামেন্টের জন্য রোববার বিকেলে লাল সবুজদের অনুশীলন শুরুর কথা রয়েছে। ২ প্রবাসী ফুটবলার রাহবার এবং তাহমিদ ইসলাম শিগগিরই টিমের সাথে যোগ দেবেন। টুর্নামেন্টের পর্দা উঠবে ২রা সেপ্টেম্বর। এর ৩ দিন পরেই বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে প্যালেস্টাইনের বিপক্ষে। প্যালেস্তাইন এবং কিরগিজস্তানের সাথে 3টা খেলা 2 টিমের সাথে। তো এই খেলাগুলি আমার মনে হয় আমাদের টিমের জন্য এবং প্লেয়ারদের জন্য অনেক একটা পজিটিভ ব্যাপার। আমরা সাপের প্রিপারেশন ম্যাচ হিসেবে এগুলো ধরছি। We will start our training and preparing for the 3 upcoming games we have here in Kyrgyzstan, and we're ready and we feel very good everyone, and let's go for the wins. ইউরোপিয়ান ফুটবল। স্প্যানিশ লা লিগার দল রায় ভায়াকোনোতে যোগ দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার জিদান মিয়া। মাদ্রিদ ভিত্তিক স্পোর্টস ম্যানেজমেন্ট এজেন্সি অ্যান্থেম স্পোর্টস চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। তবে ইংল্যান্ডে জন্ম নেওয়া ২০ বছর বয়সী জিদান প্রথম মৌসুমে ভায়াকানোর মূল দলে খেলতে পারবেন না। দলের সঙ্গে রেখে জিদানের স্কিল বাড়ানোর দিকে মনোযোগ দেবে ক্লাবটি। আপাতত তৃতীয় সারির দলে খেলতে হবে তাকে। চুক্তির আগে রায় ভায়াকানোর একাডেমিতে ২ মাস ছিলেন জিদান। ভায়াকানোতে যোগ দেওয়ার আগে ইংলিশ ক্লাব ব্রোমলি এফসি এবং এফসি ডালাসে খেলেছেন জিদান মিয়া। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে উন্মোচন করা হয়েছে লিজন ভিনসেন্ট কোম্পানি ও ডেভিড সিলভার দুটো ভাস্কর্য। ইতিহাদ স্টেডিয়ামে ভাস্কর্য দুটি নির্মাণ করেছেন বিখ্যাত ভাস্কর অ্যান্ডি স্কট। ২০০৮ সালে জার্মান ক্লাব হামবুর্গ থেকে ম্যান সিটিতে যোগ দেন কোম্পানি। আর সিটিজেনদের জার্সিতে সিলভারের অভিষেক হয় ২০১০ সালে। এরপর 4বার ইংলিশ প্রিমিয়ার লিগ এবং 2বার এফএ কাপের শিরোপা জেতে ম্যান সিটি। ২০১৯ সালে লেস্টারের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে ম্যান সিটির হয়ে জয়সূচক গোলের পর কোম্পানির সিগনেচার সাইনটি তার ভাস্কর্যে ফুটিয়ে তোলা হয়েছে। দর্শক, এই ছিল আজকের আই স্পোর্টসে। আপনাদেরকে আবারও ফিরে নিয়ে যাচ্ছি তাসমিনের কাছে মূল সংবাদে। শায়না, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। বিশিষ্ট লেখক ও অনুবাদক শেখ আব্দুল হাকিম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। শনিবার দুপুরে রাজধানীর মাদারটেকে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অসংখ্য উপন্যাসের অনুবাদের পাশাপাশি ব্যাপক জনপ্রিয় মাসুদ রানা সিরিজের অনেক বইয়ের ঘোস্ট রাইটার ছিলেন গুণী এই সাহিত্যিক। রাহুল রায় রিপোর্ট। দুঃসাহসিক নানা অভিযানে একের পর এক রহস্যের জট খুলে দেওয়ার নায়ক মাসুদ রানা। গল্পের পরতে পরতে রোমাঞ্চিত কিশোরসহ সব বয়সী পাঠক। সেই জনপ্রিয় সিরিজের ঘোস্ট রাইটার শেখ আব্দুল হাকিম। অনুবাদ করেছেন দ্য অ্যাডভেঞ্চার অব হাকলবেরি ফিন, 3 মাস্কেটিয়ার্সের মতো জনপ্রিয় গ্রন্থ। আলেকজান্ডার দ্য গ্রেট, হারকিউলিস আর গডফাদারের মতো বিশ্বখ্যাত গল্পগুলো বাংলায় পাঠকের কাছে তুলে ধরেছেন তিনি। কেবল অনুবাদই নয়, স্বতন্ত্র লেখক হিসেবেও ছিলেন অনন্য। কুয়াশা সিরিজের 50টি বই জীবন পেয়েছে তার কলমেই। উপন্যাসিক হিসেবেও জায়গা করে নিয়েছেন পাঠকদের হৃদয়ে। জুতোর ভেতর কার পা, বিষবৃক্ষ, প্রথম প্রেম,
চন্দ্রাহত সহ অসংখ্য বইয়ে ছিল তার নিজস্ব ছোঁয়া। লেখকের নন্দীপাড়ার বাসভবনেও শূন্যতা। শোকেসে তাকে তাকে সাজানো আব্দুল হাকিমের বইগুলো বলছে তিনি না থেকেও আছেন। হঠাৎ করে বললো যে আমার শ্বাসকষ্ট হচ্ছে, আমাকে নেবুলাইজার এনে দাও। ওনার শরীর যখন খারাপ হয়ে যায় কর্সর ইনজেকশন দেওয়া হয়, তো ওটা দিলাম। দেওয়ার পর সাথে সাথে উনি মানে একদম কাপা হাত টা সব ছেড়ে দিয়েছে। তারপর কয়বার কথা বললাম, অ্যাম্বুলেন্সও ফোন করলাম, অ্যাম্বুলেন্স আস্তে আস্তেই মানে উনি চলে গেলেন আর কি। আমার আব্বার জন্য দোয়া করতে, আর কি চাওয়ার আছে, আর তো কিছু চাওয়ার নেই। পশ্চিমবঙ্গের হুগলিতে 1946 সালে জন্ম নেয়া শেখ আব্দুল হাকিম দেশভাগের পর পরিবারের সাথে সে সময়ের পূর্ব পাকিস্তানে চলে আসেন। পূর্ব নন্দীপাড়ার কবরস্থানে লেখককে দাফন করা হয়েছে। শেখ আব্দুল হাকিমের সৃষ্টিশীল লেখনী পাঠকের মনে থাকবে চিরকাল। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। অশোক লিরানি ফাতোস বিরতি নিচ্ছে। বিরতির পর যা থাকছে, পেরুতে খনি শ্রমিকবাহী বাস খাদে পড়ে 16 জন নিহত ও আহত 3, রাস্তা থেকে ছিটকে 650 ফুট নিচে পড়ে দুর্ঘটনা। এবারে জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্বসেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। পর্যটন রাজধানী খ্যাত কক্সবাজারের বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ব্যাপক কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। রোববার গণভবন থেকে অনলাইনে 1700 ফুট রানওয়ে সম্প্রসারণ কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে। কক্সবাজার থেকে নুরুল আলমের ভিডিও চিত্রে সারোয়ার আজম মানিকের রিপোর্ট। যে কোনো একজন পর্যটক সরাসরি যাতে আমেরিকা বলেন, সুইজারল্যান্ড বলেন, এই কক্সবাজারে এসে নেমে কক্সবাজারের যে নান্দনিক সৌন্দর্য, পাহাড়, সাগর, এগুলো যাতে উপভোগ করতে পারে, সেই জন্য এই কক্সবাজার বিমানবন্দর। বৃহত্তম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারকে পর্যটনের আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতেই বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার এই আয়োজন। নতুন টার্মিনাল ভবন সম্প্রসারণ, এয়ারফিল্ড, গ্রাউন্ড লাইটিং সিস্টেম স্থাপন সহ বিভিন্ন উন্নয়ন কাজ চলছে। সব মিলিয়ে এই আয়োজনে উচ্ছ্বসিত ব্যবসায়ী ও স্থানীয় জনপ্রতিনিধিরা। আমরা যারা বিমানবন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা রয়েছি, আমরাও উপকৃত হচ্ছি এবং পাশাপাশি আন্তর্জাতিক পর্যটনও আসবে এবং যারা দক্ষিণ চট্টগ্রামে যে সমস্ত প্রবাসীরা রয়েছে তারাও এই বিমানবন্দর ব্যবহার করে বিশেষ ভূমিকা পাবে। বিশ্বের উপকূলীয় শহরের দৃষ্টিনন্দন বিমানবন্দরগুলোর কাতারে নাম লেখা হচ্ছে কক্সবাজারে। এই অঞ্চলে যে সমস্ত বিনিয়োগকারী, উদ্যোক্তা এবং ব্যবসায়ীরা আছেন তারা শুধু আমদানি রপ্তানির মাধ্যমে এদেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবে তা নয়, পাশাপাশি বিমানবন্দর থেকে রিফিলিংয়ের মাধ্যমে আমাদেরকে প্রচুর বৈদেশিক মুদ্রা দিতে পারে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের সকল প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে। বিমানবন্দরের উন্নয়ন ও সম্প্রসারণ কাজ 2023 সালে শেষ হওয়ার কথা। বাংলাদেশের পর্যটন সম্ভাবনাকে আরও বাড়িয়ে দেওয়ার পাশাপাশি দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখবে এই বিমানবন্দর, এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। কক্সবাজার বিমানবন্দর থেকে সরোয়ার আজম মানিক, চ্যানেল আই। এবারে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। পেরুর আন্দিজ পর্বতমালা অঞ্চলে শ্রমিকদের বহনকারী একটি বাস খাদে পড়ে কমপক্ষে 16 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো 3 জন। বাসটি প্রায় 656 ফুট নিচে পড়ে যায়। দেশটির আপুরিমেক অঞ্চলের কোতাবাম্বাস প্রদেশে ওই ঘটনা ঘটে। শ্রমিকেরা স্থানীয় তামার খনিতে কাজ করতেন। খনি কোম্পানির পক্ষ থেকে তদন্তের সব ধরনের সহায়তারও আশ্বাস দেওয়া হয়েছে। এর আগে 2018 সালে রাজধানী লিমার কাছে একটি বাস খাদে পড়ে 48 জনের মৃত্যু হয়েছিল। এ পর্যায়ে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। করোনায় দ্বিতীয় ঢেউয়ের কারণে প্রায় 5 মাস বন্ধ থাকার পর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে জাতীয় চিড়িয়াখানা। স্বাস্থ্যবিধি মেনে ঢুকতে দেওয়া হয়েছে দর্শনার্থীদের। হাতির খেলা সহ নতুন প্রাণী দেখে আনন্দ পেয়েছেন দর্শনার্থীরা। মাঝার লকমানের রিপোর্ট। করোনা পরিস্থিতিতে বিধিনিষেধের কারণে 4 মাস 25 দিন বন্ধ ছিল রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানা। শুক্রবার তা খুলে দেওয়া হয়।
সকালে কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে দর্শনার্থীর সংখ্যা। তবে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে ঢিলেঢালা ভাব দেখা গেছে। কারো মুখে যদি মাস্ক না থাকে তাকে টিকিট দেওয়া হবে না। ভেতরে ঢোকার সময় থার্মাল স্ক্যানার দিয়ে সেটা টেম্পারেচার মেনটেন করেই ঢোকানো হবে। অন্যদিকে অ্যানিমেলগুলোকে সেফটির জন্য আমরা সকাল বিকাল অ্যান্টিভাইরাল স্প্রে আমরা করি। এর ভেতরে প্রবেশ করে মানুষ যাতে সুন্দর স্বাচ্ছন্দ্যভাবে এই বিনোদন কেন্দ্রটি তারা বিনোদন গ্রহণ করতে পারে এই দিকে বিবেচনায় রেখে আমরা বিভিন্ন সুযোগ সুবিধাও বৃদ্ধি করেছি। করোনায় বন্ধ থাকার এই সময় জাতীয় চিড়িয়াখানায় প্রায় 350টি প্রাণীর জন্ম হয়েছে। ময়ূর 130টি, ইমু 23টি, বক 80টির বেশি বাচ্চা দিয়েছে। অবন্তিকা ও দুর্জয় নামের 2 বাঘ শাবকেরও জন্ম হয়েছে এ সময়। জলহস্তী, দক্ষিণ আফ্রিকার ইম্পালা, গাধা, জেব্রা, কমন ইলেন ও আফ্রিকার ঘোড়াও বাচ্চা হয়েছে। রিং রোড ও প্রাণীর খাঁচা পর্যন্ত সংযোগ সড়ক সহ আরও বেশ কিছু সংস্কার কাজে চিড়িয়াখানার সৌন্দর্য বহুগুণে বেড়ে গেছে। গতবার যখন এসেছিলাম তখন কিন্তু এতগুলি কানেক্টিং রোড ছিল না, পরিবেশটা ভালো ছিল না। তো এখন মনে হচ্ছে আগের চেয়ে বেটার। প্রাণীগুলি অনেক বেশি, দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। বাঘের বাচ্চা সহ অন্য প্রাণীদের দেখে বেশ উচ্ছ্বসিত দর্শনার্থীরা। উট পাখি দেখলাম, বাঘ দেখলাম, তারপর বানর দেখলাম, ভারতীয় বাঘ দেখছি, বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার দেখছি, ওখানে ময়ূর দেখলাম। আলহামদুলিল্লাহ, আমার কাছে খুব ভালো লাগতেছে। টিভিতে দেখলাম যে চিড়িয়াখানা খুলছে, তখন তাকে নিয়ে আজকে আবার এলাম। অনেক কিছু আমি আগে দেখছি আর এখন অনেক কিছুর সাথে পরিচিত হয়েছি। চিড়িয়াখানায় আরেকটি নতুন আকর্ষণ হাতের ফুটবল খেলা। সকাল 11টা থেকে 12টা পর্যন্ত এই খেলা উপভোগ করা যাবে। দীর্ঘদিন বন্ধ থাকার পর গতকাল থেকে খুলে দেওয়া হয়েছে জাতীয় চিড়িয়াখানা। অনেকেই আসছেন এই চিড়িয়াখানায় অনেকদিন পর। তবে কর্তৃপক্ষ বলছেন যারা আসছেন তারা যেন কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলেন। জাতীয় চিড়িয়াখানা থেকে মাজহর হক মান্না, চ্যানেল আই। এবারে অর্থনীতি সংবাদ। বিশ্বজুড়ে টিকাদান কার্যক্রমের অসমতার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতি। ইআইইউ পূর্বাভাসে বলা হয়েছে আগামী বছরের মাঝামাঝিতে জনসংখ্যার 60%কে টিকা দিতে ব্যর্থ হওয়া দেশগুলো 2022 থেকে 2025 সালের মধ্যে $230,000 কোটি হারাবে। এ ক্ষতির প্রায় 2/3 বহন করবে উদীয়মান অর্থনীতির দেশগুলো। প্রতিবেদনে বলা হয়েছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে এশিয়া মহাদেশ। এ অঞ্চলে ক্ষতির পরিমাণ $1,70,000 কোটি কিংবা পূর্বাভাস দেয়া জিডিপির 1.3% সমান হবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইন্ডিক্যাফে গ্লোবাল, সিল্ক সিটি সংবাদ। দেশব্যাপী 28 আগস্ট থেকে 3 সেপ্টেম্বর পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে। সেই লক্ষ্যে রাজশাহীতে বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি প্রতিপাদ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা হয়েছে। সভাপতিত্ব করেন জেলা প্রশাসনের উপপরিচালক শাহানা আক্তার জাহান। জাতীয় মৎস্য সপ্তাহ 2021 উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক শরীফুল হক ও জেলা মৎস্য কর্মকর্তা অলোক কুমার সাহা বক্তৃতা করেন। জাতীয় মৎস্য সপ্তাহের প্রথম দিন সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংবাদ সম্মেলন করা হয়। এবারে পূবালী ব্যাংক কৃষি সংবাদ। চাঁপাইনবাবগঞ্জে এবারও পাটের দাম ভালো পেয়েছে কৃষক। তবে সরকারের পক্ষ থেকে সার ও বীজ সহায়তার দাবি জানিয়েছে তারা। কৃষি বিভাগ জানিয়েছে ওই এলাকায় মাটিতে মাস্তা, আমলা এবং রবি ওয়ান জাতের পাটের ভালো আবাদ হচ্ছে। আশরাফুল ইসলাম রঞ্জু পাঠানো তথ্য ভিডিও চিত্রে ইফতেখার উদ্দিনের রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জে এবছর পাটের আবাদ হয়েছে 2265 হেক্টর জমিতে। গত বছর পাটের আবাদ হয়েছিল 1600 হেক্টর জমিতে। ভালো দাম পাওয়ায় আবাদে ঝুঁকেছে কৃষক। 1 বিঘা জমিতে পাট চাষে খরচ হয় প্রায় 5 থেকে 6,000 টাকা, আর বর্গা জমিতে প্রায় 12-13 হাজার টাকা খরচ পড়ে যায়। যেটা মাস্তা পাট বলছে, আমলা পাট আমাদের গ্রামের ভাষায়,
এটা তখন চাষবাস দেয়া অত ছিটে রাখে যে ভবিষ্যৎমূলক যে কটা হয় সে কটাই আমাদের লাভ। খরচ ধরলেন যে 5,000 টাকা আসবে সবই দিলে 2,500 টাকা মতো। এক বিঘাতে খরচ করছিলাম 2,000 টাকা মতন, এখন মোটামুটি 2500 করে বেচলাম, 4.5 মন হলো। জেলায় এখন পাট জাগ দেয়া, ছড়ানো এবং শুকনোর কাজে ব্যস্ত চাষিরা। আগামীতে পাট চাষে কৃষককে আরও আগ্রহী করতে সরকারি সহায়তার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান স্থানীয় কৃষি কর্মকর্তা। পাট যে জমিতে করা হয় সেই জমিতে জৈব সার যোগ হয়। এই জৈব সার যোগ হলে পরবর্তীতে আমাদের জমি যে জৈব সারের ঘাটতি হচ্ছে সেটা অনেক অংশে পূরণ হয়। কৃষি সহায়তার পাশাপাশি ভালো মূল্য পেলে পাট চাষ আরও বাড়বে, এমনটাই আশা চাষিদের। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। পদ্মা নদীর পানি বেড়ে শরীয়তপুরের জাজিরায় ভাঙন শুরু হয়েছে। এক সপ্তাহের ভাঙনে কুন্ডেরচর ইউনিয়নের 5টি গ্রামের 200-রও বেশি বসতবাড়ি পদ্মায় বিলীন হয়েছে। আতঙ্কে আরো শতাধিক পরিবার। ভাঙন রোধে জরুরি কাজ করে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। এস এম মুজিবুর রহমানের রিপোর্ট। শরীয়তপুরে বিপদসীমার প্রায় 1.5 ফুট উপর দিয়ে বইছে পদ্মা নদীর পানি। জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের ব্যাপারীকান্দি, খাকান্দি, লুডুমাতবর কান্দি, আপতু ব্যাপারী কান্দি ও মৃধাকান্দি গ্রামের 200-র বেশি বাড়ি পদ্মায় বিলীন হয়েছে। এবারের বর্ষায় জাজিরা সদর, পূর্ব নাওডোবা, বড়কান্দি ও বিলাসপুর ইউনিয়নের অনেক স্থানে ভাঙন চলছে। পানির চাপে ঘর সব সরাই কোনো আমরা তুলে নিছি, কলমল সব লেগে গেছে। নদী ব্যাংকে আমরা ঘর বাড়ি সরাই আমরা হাঁটতে পারতাছি না, টলার পাইতাছি না। একদিনে মনে করেন যে 50 নল 60 নল ভাঙ্গা লাগে। যেভাবে ভাঙতাছে এরকম যদি ভাঙে তা আমগো সরে যা লোক আছে মানে আরো যা আছে তামা নেই, এরকম ভাবে ভেঙে যাবে। ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক তাৎক্ষণিকভাবে জিও ব্যাগ টিউব ডাম্পিং করে ভাঙন রোধ করার চেষ্টা করছি। এছাড়া জাজিরা অংশে স্থায়ীভাবে নদী ভাঙন থেকে মুক্ত করার জন্য একটি প্রকল্প জমা দেওয়া আছে। প্রকল্পটি প্রক্রিয়াধীন, অনুমোদন হলে পরে এই এলাকার লোকজনকে স্থায়ীভাবে নদী ভাঙন থেকে মুক্ত করা যাবে। পদ্মার ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জাজিরার ভাঙন কবলিত মানুষ। শরীয়তপুর থেকে এস এম মুজিবুর রহমান, চ্যানেল আই। এবারে ধামাকাশপিং.com তথ্য প্রযুক্তি সংবাদ। দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য এবং ফ্রান্স সহ 40টিরও বেশি দেশের বাজারে স্যামসাং এর নতুন ফোল্ডেবল ফোন গ্যালাক্সি জি সিরিজ ছাড়া হয়েছে। স্যামসাং জানায় তাদের নতুন ফোন গ্যালাক্সি জি ফোল্ড 3 এবং গ্যালাক্সি জি ফ্লিপ 3 ফোনগুলো শোরুমে আনা হয়েছে। অক্টোবর থেকে 130টি দেশে এই ফোনগুলো পাওয়া যাবে। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। সেপ্টেম্বর থেকে বোয়িং-এর 737 ম্যাক্স উড়োজাহাজগুলো দিয়ে ফ্লাইট চালুর কথা জানিয়েছে ভারতীয় এয়ারলাইন্স স্পাইস জেট। তারা আশা করছে সেপ্টেম্বরের শেষ নাগাদ জেটগুলো নিজেদের পরিষেবায় ফিরে আসবে। বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর জানিয়েছে প্রায় 2.5 বছর গ্রাউন্ডিং থাকার পর ফ্লাইট চালুর অনুমতি দেওয়া হয়েছে। 2019-এ দুটি দুর্ঘটনার পর বিশ্বজুড়ে 737 ম্যাক্সের ফ্লাইট স্থগিত করা হয়েছিল। আবারও নিচ্ছে অশোক লীলা নিফাত বিরতি, আর ফিরে এসে যা থাকছে। ধরলা, ব্রহ্মপুত্র, যমুনার পানি বেড়ে কুড়িগ্রাম ও সিরাজগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দী প্রায় 30,000 মানুষ। বিরতির পর আমন্ত্রণ আরও একবার। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামের ধরলা এবং ব্রহ্মপুত্র এবং সিরাজগঞ্জের যমুনা নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
ধরলার পানি সেতু পয়েন্টে বিপদসীমার 31 সেন্টিমিটার এবং ব্রহ্মপুত্রের পানি চিলমারি পয়েন্টে বিপদসীমার 18 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলা দুটির অন্যান্য নদ নদীর পানি বিপদসীমার সামান্য নিচ দিয়ে বইছে। নদী অববাহিকার চরাঞ্চলে প্রায় 30,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ডুবে গেছে নিচু এলাকার কয়েকশো হেক্টর জমির রোপা, আমন ও সবজি ক্ষেত। পানি বাড়ার সাথে সাথে নদী ভাঙন তীব্র হয়ে উঠেছে। ধরলা এবং ব্রহ্মপুত্রের উজানে ভারী বৃষ্টিপাতের কারণে 2 থেকে 3 দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকার আশঙ্কা করেছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। সিরাজগঞ্জের যমুনা নদীর পানি গত 24 ঘন্টায় 11 সেন্টিমিটার বেড়ে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে বিপদসীমার 25 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। পানি বেড়েছে কাজীপুর মেঘাইঘাট পয়েন্টেও। এতে জেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল এবং চরাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ডুবে গেছে বিস্তীর্ণ এলাকার ফসলি জমি। অব্যাহতভাবে পানি বাড়তে থাকায় চাপ বাড়ছে শহর রক্ষা বাঁধে। বাঁধটি ধসে যাওয়ার অংশে বিপদ এড়াতে আবারও বালি ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। প্রথম বার্ষিক সাধারণ সভা এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছে উইমেন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন। প্রধান অতিথি ছিলেন অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট রোকেয়া আফজাল রহমান। সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট টুটলি রহমান। উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের মহাসচিব মেহজা বিন হাশিম, বোর্ড ডিরেক্টর বদরুন নাহার, আফরোজা নাজনীন সুমি, আর আওয়ার লাইফস্টাইলের ম্যানেজিং ডিরেক্টর রাবিতা রশিদ মজুমদার, ডিরেক্টর বেনজির আলম অনন সহ অন্যরা। আমি এসেছি আর লাইফস্টাইল লিমিটেড থেকে। এখানে আমাদের কিছু ইনিশিয়েটিভস আমরা নিয়েছি। নাম্বার 1 যেটা হলো আমরা বাইং হাউস করছি একটি, আর একটা হলো আমাদের রিটেল রেমেডি যেটা একটি রিটেল ব্র্যান্ড, আর আমরা উই অলসো ওয়ার্ক অ্যাজ আ ডিজাইন হাউস ইন্টারন্যাশনালি। বাইং হাউস আর ডিজাইন হাউস আমরা ইন্টারন্যাশনালি অপারেট করি, আর যেটা রিটেল ব্র্যান্ড আমাদের ন্যাশনালি করছি অ্যান্ড ইন্টারন্যাশনালি বোথ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে সাংবাদিক পপি চৌধুরী এবং জেসমিন আরার সম্পাদনায় 40টি স্মৃতিকথা নির্ভর লাভ ইউ মম বইয়ের প্রকাশনা উৎসব হয়েছে। সাউথ এশিয়ান ক্রিয়েটিভ উইমেনের সহযোগিতায় 328 পৃষ্ঠার বইটি প্রকাশ করেছে নারী ইউএসএ ইনাক। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক এবং চলচ্চিত্র নির্মাতা কারেন গোল্ডবার্গ, প্রখ্যাত অভিনেত্রী, লেখক এবং সমাজসেবক ডেরেল ওয়েডি স্ট্রাউস, জাতিসংঘের শুভেচ্ছাদূত কনস্টিটিউরিয়াল চেয়ারপারসন নাইমা খান, ডক্টর আনিতা বক্স, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুন আক্তার এবং নিউ ইয়র্ক স্টেট কন্ট্রোলার অফিসের আঞ্চলিক পরিচালক পেমা গেংখং। মেম্বারশিপ সেমিনার করেছে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 3281। প্রধান অতিথি ছিলেন রোটারি ইন্টারন্যাশনালের ভাইস প্রেসিডেন্ট বেলারি ওয়াফার। সভাপতিত্ব করেন রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 3281-এর ডেপুটি গভর্নর মোহাম্মদ নূর এলাহি ভূঁইয়া। উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর মুস্তাকিম বিল্লাহ ফারুকি, প্রোগ্রাম চিফ অ্যাডভাইজার ইব্রাহিম খলিল আল জায়েদ পিনাক সহ অন্যরা। রাজধানীর মালিবাগে স্যামসাং ইলেকট্রনিক্স পণ্যের এক নতুন আউটলেট উদ্বোধন করেছে এক্সেল টেলিকম প্রাইভেট লিমিটেড। উপস্থিত ছিলেন এক্সেল টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক ও লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর সিআইপি, স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ওয়ান স্যাং ও সহ প্রতিষ্ঠান দুইটির কর্মকর্তারা। করোনা মহামারীতে নারায়ণগঞ্জে ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা প্রদান করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ রয়্যালের উদ্যোগে সহায়তা কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন 15 নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস। উপস্থিত ছিলেন ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক সৈয়দ মোস্তফা শাহনুর, ঢাকা দক্ষিণের আঞ্চলিক কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ হোসেন, রয়্যালের সভাপতি অ্যাডভোকেট শামীম হোসেন পাটোয়ারি সহ অন্যান্যরা। গ্রামগঞ্জে 50 বছরের বেশি বয়সীরা আগে টিকা পাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। মানিকগঞ্জে জেলা ছাত্রলীগের জাতীয় শোক দিবসে একথা বলেন তিনি। উপস্থিত ছিলেন মানিকগঞ্জ 1 আসনের সংসদ সদস্য এ এম নাইমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ 2 আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম, জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কোরাইশি সুমন এবং অন্যরা।
আবারও নিয়ে নিচ্ছি অশোক লীলা নিফাদা অটোস বিরতি, আর ফিরে এসে খেলার খবরে যা থাকছে। ইংলিশ